তো আমি এখন তোমাদেরকে যতগুলো ম্যাথ দেখাবো প্রত্যেকটা ম্যাথই হচ্ছে কোনো না কোনো বোর্ড কোয়েশ্চেন, এবং আমি আরও বলে রাখি প্রত্যেকটাই হচ্ছে 2024 সালের বোর্ড কোয়েশ্চেন। এখন আমরা যতগুলো ম্যাথ সলভ করব, ওকে? সো এই যে তুমি যে বেসিক জানলা, ফর্মুলাগুলো মুখস্থ করলা, হ্যাঁ, ফর্মুলা অনুযায়ী কিছু কনসেপচুয়াল ম্যাথ সলভ করলা, দেখো এগুলো তোমাকে কতটা বেনিফিটেড করবে। এখন যে কোনো ম্যাথ আমি দিলেই তুমি পারবে, এবং এই ম্যাথগুলো এখন তোমার কাছে খুবই ইজি মনে হবে, খুবই অনেক সহজ মনে হবে। বাদশা লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী দেয়া আছে 31 ডিসেম্বর 2023। তাহলে 2023 সালের 31 ডিসেম্বর তারিখের একটা আর্থিক অবস্থার বিবরণী দেয়া আছে। তার মানে এখানে যে ইনফরমেশনগুলো তুমি পাচ্ছ প্রত্যেকটা ইনফরমেশন হচ্ছে সমাপনী, প্রত্যেকটাই কি সমাপনী, ওকে? তো এখানে দায় ও মূলধন দেয়া আছে, এই সাইডে সম্পদ দেয়া আছে। আমাদের প্রথম কাজ কি জানো? কি করতে বলছো এটা পরের কথা, আমাদের ফার্স্ট কাজ হলো আমরা সম্পদ এবং দায়গুলোর ক্লাসিফিকেশনগুলো কি করব, মানে রাফ করে নিব, ওকে? তো এখানে চলো আমরা মার্ক করি। শেয়ার মূলধনটা কি? মালিকানা সত্ত্ব। সঞ্চিতি তহবিল এটাও কি? মালিকানা সত্ত্ব। ঋণপত্রটা কি? দীর্ঘমেয়াদী দেয়। প্রদেয় হিসাবটা কি? চলতি দেয়। ব্যাংক জমাতিরিক্ত কি? চলতি দেয়। তো এভাবে আমরা মার্ক করব কে কোন ধরনের হিসাব, বা কে কোন ধরনের সম্পদ, কোন ধরনের দায়, ওকে? আসবাবপত্রটা কি স্যার? স্থায়ী সম্পদ, তাই না? মজুদ পণ্যটা কি? চলতি সম্পদ। যন্ত্রপাতি স্থায়ী সম্পদ। প্রাপ্য হিসাব চলতি সম্পদ। হাতে নগদ চলতি সম্পদ। আমরা শর্টকাট লিখলাম, হ্যাঁ? বছর শেষে নিট লাভ দেয়া আছে 1 লাখ টাকা, ওকে? এখন ক বলছে কি, চলো আমরা ক করি। আচ্ছা, ক বললো কার্যকরী মূলধন নির্ণয় করো। আচ্ছা, কার্যকরী মূলধন নির্ণয় করো যে কথা, কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করো একই কথা। কার্যকরী মূলধনের পরিমাণ দুটোটা কথাই কি সেম, কিন্তু যদি বলে কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো তাহলে কিন্তু সেম না, তাহলে কিন্তু চেঞ্জ। তাহলে কার্যকরী মূলধনের পরিমাণ, এই দুটোটা কথা কি সেম, বাট কার্যকরী মূলধন অনুপাত এটা কিন্তু আরেক জিনিস হয়ে যাবে, ওকে স্যার? তো আমরা কি অনুপাত করব নাকি জাস্ট কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করব? ওকে, তাহলে আমরা এখানে লিখি কার্যকরী মূলধনের পরিমাণ, রাইট? পরিমাণ সমান সমান কি হবে বলো তো? মোট। আমরা দুইভাবে করতে পারি, একটা হলো সূত্র দিয়ে করতে পারি, আরেকটা হলো টেবিল দিয়ে করতে পারি। তোমরা কিভাবে করতে চাও? সূত্র দিয়ে, ওকে? তাহলে মোট চলতি সম্পদ মাইনাস মোট চলতি দায়, এই হলো কার্যকরী মূলধনের পরিমাণ। আচ্ছা, এখানে আমরা কি মোট চলতি সম্পদ জানি কয় টাকা? মোট চলতি সম্পদ ইকুয়াল, তাহলে আমরা মোট চলতি সম্পদ বের করতে পারি, তাই না? এখানে এই যে সম্পদের দিকে চলতি সম্পদ কয়টা আছে? 1 2 3টা। তাহলে এই 3টা আমরা যোগ করে দিব। তাহলে মজুদ পণ্য হলো 80,000, ওকে? প্লাস এরপরে হলো প্রাপ্য হিসাব 70,000, প্লাস এরপরে হাতে নগদ কত স্যার? 20,000, ইকুয়াল কত হয়? 1,70,000 টাকা, ওকে? তাহলে আমরা মোট চলতি সম্পদের পরিমাণ পেয়ে গেলাম। এবার আমরা কি নির্ণয় করব? মোট চলতি দায় ইকুয়াল, তো চলতি দায় কয়টা আছে দেখো? একটা, দুইটা আছে। প্রদেয় হিসাব কত? 50,000 টাকা, প্লাস ব্যাংক জমাতিরিক্ত হলো 20,000 টাকা, ইকুয়াল 70,000 টাকা। তাহলে মোট চলতি দায় হচ্ছে কত স্যার? 70,000 টাকা। এখন বলো আমাদের জন্য কার্যকরী মূলধন নির্ণয় করা কি আর কোনো মানে সমস্যা নাকি অনেক ইজি? তাহলে আমাদের মোট চলতি সম্পদ দরকার, আমরা পেয়ে গেলাম 1,70,000, মাইনাস মোট চলতি দায় দরকার, পেয়ে গেলাম কত? অনলি 70,000, ইকুয়াল তাহলে 1 লাখ টাকা হয়। 1 লাখ টাকা বা 1 লাখ টাকা, এটাই হলো কার্যকরী মূলধনের পরিমাণ, ওকে? তাহলে মোট চলতি সম্পদ থেকে মোট চলতি দায় মাইনাস করলে আমরা যে রেজাল্টটা পাচ্ছি এই রেজাল্টটাই হলো কার্যকরী মূলধনের পরিমাণ বা কার্যকরী মূলধন, ওকে? ক হয়ে গেল। এবার আসো আমরা খ করব। তো কতে তো একটাই রিকোয়ারমেন্ট ছিল, বাট খতে কয়টা রিকোয়ারমেন্ট? 2টা। প্রথমটা কি? কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করতে বলছে, আর পরেরটা
তড়িৎ অনুপাত, হ্যাঁ তড়িৎ অনুপাত, অ্যাসিড টেস্ট অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত, একই কথা, রাইট? ওকে, তো চলো আমরা এক কার্যকরী মূলধন অনুপাতটা করে ফেলি। কার্যকরী মূলধন অনুপাত, ওকে, কার্যকরী মূলধন অনুপাত। দেখো এখানে জাস্ট মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলছে, এখানে কিন্তু কোনো মতামত দিতে বলে নাই। ওকে, সো মতামত আমি ইচ্ছে করে দিব না, যদি রিকোয়ারমেন্টটা থাকে মতামত দাও তাহলে আমরা মতামত দিব, আর না হলে কিন্তু আমরা কোনো মতামত দিব না, জাস্ট যা বলছে তা করে দিব। ওকে, তো কার্যকরী মূলধন অনুপাত, কার্যকরী মূলধন অনুপাতের সূত্র কি? উপরে কি মোট চলতি সম্পদ মাইনাস মোট চলতি দায়, তাহলে আমরা এখানে লিখব মোট চলতি সম্পদ মাইনাস মোট চলতি দায়, আর নিচে কি লিখব? মোট চলতি দায়। ওকে স্যার, এই যে ফর্মুলাটা যে তুমি লিখছো, এই ফর্মুলার মোট চলতি সম্পদ থেকে মোট চলতি দায় এই অংশটাকে আমরা যদি এক কথায় বলি কি বলতে পারি বলো তো? হ্যাঁ, তাহলে কেউ যদি লিখো, উপরে যদি লিখো কার্যকরী মূলধন আর নিচে যদি লিখো মোট চলতি দায়, তাহলে হবে কি হবে না বলো তো? মোট চলতি দায়। কেউ যদি এভাবে লিখো তাহলে হবে নাকি হবে না? হবে। তার মানে এভাবে লিখলেও হবে, এভাবে লিখলেও হবে। যদি তোমার কার্যকরী মূলধন জানা থাকে তাহলে এটা না লিখাই বেটার, এটা লেখা উচিত। যদি কার্যকরী মূলধন জানা না থাকে তখন তোমার এই প্রথমটা লেখা বেটার। ওকে, বাট দুটোটাই রাইট, তুমি যেটা খুশি সেটাই লিখো। আমি দুইটা লিখে দিলাম জাস্ট তোমাদের বোঝার জন্য। তো কার্যকরী মূলধনের পরিমাণ আমরা জানি নাকি জানি না বলো? জানি। কত? 1 লাখ। আর নিচে হলো কি মোট চলতি দায়। মোট চলতি দায় আমরা জানি কত স্যার? 70,000 ইকুয়াল, তাহলে এখন আমরা যদি 1 লাখকে 70,000 টাকা দিয়ে ভাগ দিই তাহলে কত হয়? 1 লাখ ভাগ 70,000, তাই না? তাহলে হয় 1.43। আমরা জাস্ট 2 ঘর নিলাম, 1.43। ওকে, তাহলে 1 লাখ ভাগ 70,000 1.428557 এরকম হয়, বাট আমরা 2 ঘর নিলাম এর জন্য 1.43 লিখে দিলাম। আর যেহেতু এটা অনুপাত, সো আমরা জানি যে অনুপাতের ক্ষেত্রে আমাদের রেজাল্টটার সাথে কি লিখতে হয়? *1, *1। ওকে, তাহলে আমাদের কার্যকরী মূলধন অনুপাত হলো 1.43:1। আচ্ছা, যদিও কোনো মতামত চায় নাই বা তোমাকে ব্যাখ্যা করতে বলে নাই, বাট এমনি আমি আর কি বলতেছি, এই যে কার্যকরী মূলধন অনুপাত 1.43:1, এটার দিকে তাকায় তুমি বলো তো প্রতিষ্ঠানটার তারল্য কি ঠিক আছে না নাই? দেখো আমরা জানি কার্যকরী মূলধন অনুপাতের আদর্শ মান কত? 1:1। ওকে, এখানে সামনের 1টা কে? উপরের অংশ, আর পরের 1টা কি? নিচের অংশ। তাহলে উপরের অংশে কে? কার্যকরী মূলধন। তার মানে কার্যকরী মূলধনের জন্য কত থাকবে? 1। আর মোট চলতি দায়ের জন্য 1। তার মানে এই 1 দ্বারা চলতি দায়কে বোঝাচ্ছে, এই 1 দ্বারা কার্যকরী মূলধনকে বোঝাচ্ছে। 1 টাকা চলতি দায় পরিশোধ করার জন্য তোমার ব্যবসায় কয় টাকার কার্যকরী মূলধন থাকা উচিত? 1 টাকাই। 1 টাকা চলতি দায় পরিশোধের জন্য 1 টাকা কার্যকরী মূলধন থাকা উচিত। কিন্তু বলো তো আমাদের আছে কত? দেখো এখানে 1 মানে তো চলতি দায়, আর 1.43 মানে কি? কার্যকরী মূলধন। তার মানে 1 টাকা চলতি দায় পরিশোধের জন্য আমার 1 টাকার কার্যকরী মূলধন থাকা উচিত, বাট আমাদের আছে কি? কিছুটা বেশি, 1.43 মানে কিছুটা বেশি। তার মানে প্রয়োজনের চেয়েও আমাদের বেশি তারল্য আছে। তার মানে এই প্রতিষ্ঠানটার তারল্যের সংকট নাই, বরঞ্চ তারল্যের আধিক্য দেখা দিচ্ছে। অর্থাৎ যা তারল্য থাকা উচিত তার চেয়েও বেশি পরিমাণে তারল্য আছে। ওকে, খর প্রথম অংশে বললো কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো, আমরা করে ফেললাম। পরের অংশে কি বলছে বলো তো? তড়িৎ অনুপাত নির্ণয় করো, তড়িৎ অনুপাত। তো চলো আমরা এখানে তড়িৎ অনুপাতটা করে ফেলি 2। আচ্ছা, তড়িৎ অনুপাত, তড়িৎ অনুপাত ইকুয়াল, আচ্ছা তড়িৎ অনুপাত যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা উপরে কি লিখব? মোট চলতি সম্পদ, আমি সংক্ষেপে লিখলাম। এখান থেকে মাইনাস করব কি? অগ্রিম ব্যয়, মাইনাস করব কি? সমাপনী মজুদ পণ্য, রাইট? এটা হলো ফর্মুলা। মোট চলতি সম্পদ থেকে মাইনাস হবে কি? অগ্রিম ব্যয়, মাইনাস হবে কি? সমাপনী মজুদ পণ্য।
আর নিচে কি হবে মোট চলতি দায়। আচ্ছা আমি শর্টকাট লিখতেছি, বাট তোমরা কিন্তু পুরোটাই লিখো। তোমরা মোট চলতি সম্পদ লিখবা, অগ্রিম ব্যয়, সমাপনী মজুত পণ্য, মোট চলতি দায়। আচ্ছা তো আসো এবার আমরা মানগুলো বসাই। তো মোট চলতি সম্পদ তো আমাদের জানা আছে, কয় টাকা স্যার? 1,70,000 টাকা। 1,70,000 এইখান থেকে আমরা মাইনাস করবো কাকে? অগ্রিম ব্যয়, অগ্রিম বেতন, অগ্রিম ভাড়া, তাই না, অগ্রিম বিমা, এ টাইপের কোনো ব্যয়। তো দেখো অগ্রিম ব্যয়টা তো সম্পদ, অগ্রিম ব্যয়টা কি? সো এটা কোথায় থাকা উচিত? সম্পদের দিকে। তো সম্পদের দিকে দেখো তো কোনো অগ্রিম ব্যয় আছে? কোনো অগ্রিম ব্যয় নাই। যদি থাকতো এখানে অগ্রিম বেতন, অগ্রিম ভাড়া, অগ্রিম বিমা, আমরা মাইনাস করে দিতাম। নাই, সো মাইনাস করবো না, এই অগ্রিম ব্যয়ের জায়গাটা আমরা স্কিপ করে দিলাম। ওকে, এবার আমরা মাইনাস করবো কাকে? সমাপনী মজুদ পণ্য। এইখানে যে মজুদ আছে বা এখানকার যে তথ্য সবই তো সমাপনী। তো সমাপনী মজুদটা কোথায় থাকে? রেয়ামিল, এই আর্থিক অবস্থার বিবরণীতে। আর প্রারম্ভিকটা কোথায় থাকে? সমন্বয়ের এখানে। ওকে, তাহলে সমাপনী মজুদ পণ্য, এখানে জাস্ট বলছে মজুদ পণ্য, সমাপনী বলে নাই। তারপর আমরা বুঝে গেলাম এটা কি, এই মজুদ পণ্য 80,000 এটা কি সমাপনী, কারণ এই তথ্যটা কবে? 31 ডিসেম্বরের। তার মানে এখানকার সব তথ্যই হলো সমাপনী তথ্য, তাই না? তাহলে এই মজুদ পণ্য 80,000 হলো সমাপনী মজুদ। আমরা এখানে সমাপনী মজুদ 80,000 মাইনাস করলাম। নিচে আমরা কি বসাবো? মোট চলতি দায়। দেখো আমাদের মোট চলতি দায় জানা আছে কত? 70,000। 70,000 আমরা নিচে বসিয়ে দিলাম। ওকে স্যার, ইকুয়াল, তাহলে নিচে কত? 70,000, উপরে কত বসবে? 90,000, তাই না? 1,70,000 থেকে, সরি 90 না, হ্যাঁ 90,000ই। 1,70,000 থেকে 80,000 মাইনাস করলে কত হয়? 90,000। এখন যদি আমরা এখানে রেজাল্টটা বসাই, 90,000কে আমরা যদি 70,000 টাকা দিয়ে ভাগ দিই, তাহলে কত হয় বলো তো? তাহলে হয় 1.29, 1.29। তাহলে 90,000 ভাগ 70,000 ইকুয়াল কত হয়? 1.29। এখানে ইস্টু 1 দিয়ে দিলাম। তোমরা কিন্তু এইভাবে করবা, হ্যাঁ, এখানে স্পেস নাই দেখে আমি এইভাবে দেখালাম। তাহলে এই লাইনটার নিচে এই লাইন, এই লাইনের নিচে এই লাইন। ওকে, এই যে এটার মতো। আচ্ছা তাহলে আমরা ত্বরিত অনুপাত পেয়ে গেলাম কত? 1.29। এটা তো রেজাল্ট, সাথে আমরা কি দিয়ে দিব? ইস্টু 1। তার মানে তারল্য যাচাইয়ের যেই মানে ফর্মুলাগুলো আছে, চলতি অনুপাত, ত্বরিত অনুপাত, তারপরে হলো কার্যকরী মূলধন অনুপাত, এই অনুপাতগুলোর যে রেজাল্ট, এই রেজাল্টের সাথে আমরা কি দিব? ইস্টু 1। ইস্টু, এই যে ইস্টুর পরের যে 1, এটা দ্বারা কি বোঝায়? চলতি দায়কে, কারণ নিচে আছে কে? মোট চলতি দায়। তো পরের অংশটা কে? ইস্টুর পরের অংশটা কি? চলতি দায়। ওকে, তাহলে ত্বরিত অনুপাতের নিচে হলো চলতি দায় যেটা 1, উপরের অংশটাকে কি বলা হয় বলো তো? মোট চলতি সম্পদ থেকে আমরা যদি অগ্রিম ব্যয় আর সমাপনী মজুদ বাদ দিই, তাহলে আমরা ত্বরিত সম্পদ পেয়ে যাব। কি পাবো? বা তরল সম্পদ বলা, এটাকে লিকুইড অ্যাসেট বলে। এখন কারেন্ট অ্যাসেট আর লিকুইড অ্যাসেট দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। লিকুইড অ্যাসেট মানে কি জানো? যেমন ধরো তোমার কাছে 1 বস্তা গম আছে, তো তোমার এখন ঈদ উপলক্ষে শপিং করা দরকার, তো তুমি কি গম দিয়ে শপিং করতে পারবা? তাহলে 1 বস্তা গম, এটা হলো তোমার মজুদ পণ্য, এটা তোমার সম্পদ। বাট এই সম্পদটা দিয়ে তুমি কি তোমার যে কোনো চাহিদা তাৎক্ষণিক পূরণ করতে পারবা? পারবা না। আগে তোমার গমটা বেচতে হবে, বেচে টাকা পেতে হবে, ওই টাকা দিয়ে কিনতে হবে, রাইট? গম দিয়ে কি তুমি ড্রেস কিনতে পারবা? নো। দ্যাটস ওয়াই আমরা যদি বলি গম বা মজুদ পণ্য, এটা তরল সম্পদ না। কিন্তু আমি যদি বলি নগদ টাকা, তরল সম্পদ। তুমি চাইলে গিয়ে কী করতে পারবা? টাকা দিয়ে শপিং করতে পারবা। যদি আমি বলি ব্যাংক জমা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তোমার যদি ডেবিট কার্ড থাকে বা ক্রেডিট কার্ড থাকে, ব্যাংকে যদি টাকা জমা থাকে, তুমি চাইলেই কী করতে পারবা? এই ডেবিট কার্ড দিয়ে বা ক্রেডিট কার্ড দিয়ে বা পস কার্ড দিয়ে তুমি কী করতে পারবা? শপিং করে ফেলতে পারবা। তার মানে দেখো, এই যে নগদ টাকা, ব্যাংক জমা, এগুলো হচ্ছে তরল সম্পদ। এগুলা কি? তরল সম্পদ মানে কি? যেই সম্পদ দিয়ে তুমি তোমার যে কোনো চাহিদা তাৎক্ষণিক পূরণ করতে পারবা। যে সম্পদগুলো নগদ অথবা এগুলাকে ক্যাশ আর ক্যাশ ইকুইভ্যালেন্ট বলা হয়। কি বলা হয়? ক্যাশ আর ক্যাশ ইকুইভ্যালেন্ট, মানে একদম নগদের মতো যে সম্পদগুলো কাজ করে, ওই সম্পদগুলোকে কি বলা হয়? তরল সম্পদ বা ত্বরিত সম্পদ। তাহলে আমরা তরল সম্পদ বা ত্বরিত সম্পদ কীভাবে পাই? মোট চলতি সম্পদ থেকে আমরা যদি সবগুলো অগ্রিম ব্যয় বাদ দিয়ে দিই, সমাপনী মজুদ বাদ দিয়ে দিই, তাহলে যে মোট চলতি সম্পদ থেকে অগ্রিম ব্যয়, সমাপনী মজুদ, এই টাইপের চলতি সম্পদগুলো বাদ দিলে
আমরা রেস্ট অফ দ্য কারেন্ট অ্যাসেটকে কি বলবো? ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাসেট বা লিকুইড অ্যাসেট। ওকে, এবং এটার আদর্শ মান হচ্ছে 1:1। কি স্যার? 1:1। যদিও আমাদের কাছে মন্তব্য চায় নাই, জাস্ট নির্ণয় করতে বলছে, মন্তব্য চায় নাই, বাট তারপরেও আমি আর কি এক্সট্রা বলতেছি। যদি তোমাকে বলে তড়িৎ অনুপাতের মাধ্যমে প্রতিষ্ঠানটার তারল্যতা যাচাই করো, তো আমরা জানি তড়িৎ অনুপাতের আদর্শ মান কত স্যার? 1:1। তার মানে 1 টাকা চলতি দায় পরিশোধের জন্য 1 টাকার তড়িৎ সম্পদ থাকা উচিত। তো তোমার কি আছে? আছে তো আছে, কিছুটা বেশি আছে, লাইটলি বেশি আছে, রাইট? তার মানে আমরা বলতে পারি যে এই প্রতিষ্ঠানটা তারল্য মানে পর্যাপ্ত পরিমাণে তো আছেই, বা প্রয়োজনীয় তারল্য তো আছেই, বরঞ্চ কিছুটা বেশি আছে, অর্থাৎ তারল্যের আধিক্য আছে। বুঝি নাকি বুঝি নাই? ওকে, আচ্ছা, তাহলে আমরা ক করলাম আর খ করলাম। বলো এগুলো কি কঠিন না যথেষ্ট ইজি? যথেষ্ট ইজি, জাস্ট ফর্মুলা মুখস্থ থাকলেই। ওকে, তো আমরা ক অ্যান্ড খ করে ফেললাম। এবার আমরা কি করব? গ। তো গতে কি বললো? যে মালিকানা অনুপাত নির্ণয় করো। কি করো? আচ্ছা, মালিকানা অনুপাত যদি করতে বলে তাহলে আমরা মালিকানা সত্যটাকে কোথায় বসাবো? উপরে। আর নিচে কাকে বসাবো? মোট সম্পদ, তাই না? অবভিয়াসলি মোট সম্পদ থেকে কি হবে? অলিক সম্পদ মাইনাস হবে। আচ্ছা, এবং বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয় করতে বলছে। তো বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয় করতে বললে আমরা কি করব? উপরে কাকে বসাবো? নেট মুনাফা প্লাস সুদ। আর নিচে কাকে বসাবো? বিনিয়োজিত মূলধন। ওকে, তো আমরা এই ফর্মুলাগুলো কিন্তু জানি, যারা জানো না তাদের পক্ষে কিন্তু এটা পারা সম্ভব না। ওকে, সো এখনও যাদের ফর্মুলা নিয়ে প্রবলেম আছে দয়া করে ফর্মুলাগুলো মুখস্থ করে ফেলো। আচ্ছা, তো চলো আমরা গ করি। গড় 1 মালিকানা অনুপাত। ওকে, মালিকানা অনুপাত ইকুয়াল। স্যার মালিকানা অনুপাতের ফর্মুলা উপরে আমরা কাকে বসাবো? মালিকানা সত্যকে বসাবো। আর নিচে আমরা কাকে বসাবো বলো তো? মোট সম্পদ মাইনাস অলিক সম্পদ, তাই না? এটা না বলো? ওকে, তো এখানে আমরা অ্যাট ফার্স্ট মালিকানা সত্ত্ব নির্ণয় করি। মালিকানা সত্ত্ব ইকুয়াল, আচ্ছা মালিকানা সত্ত্ব এই যে আমাদের দায়ের দিকে যে মালিকানা সত্ত্বগুলো দেয়া আছে আমরা এগুলাকে কি করব? যোগ করব, তাই না? এবং এখান থেকে মাইনাস করব কাকে? অলিক সম্পদ, তাই না? তাহলে মালিকানা সত্ত্ব নির্ণয়ের নিয়ম কি? দায়ের দিকে যতগুলো মালিকানা সত্ত্ব থাকবে সব কয়টা মালিকানা সত্ত্বকে আমরা যোগ করব এবং যোগফল থেকে অলিক সম্পদ মাইনাস করব। তো আমাদের সম্পদের দিকে কি কোনো অলিক সম্পদ আছে বলো? না, আমরা বেঁচে গেলাম। ওকে, তাহলে আমরা জাস্ট কি করব? এই মালিকানা সত্ত্বগুলোকে যোগ করে দেব। তাহলে কয়টা মালিকানা সত্ত্ব আছে? দুইটা। 2,50,000 প্লাস 1 লাখ। ওকে, ইকুয়াল কত স্যার? 3,50,000 টাকা হলো। আচ্ছা, এবার আমার কাকে দরকার? মোট সম্পদ। দেখো মোট সম্পদ কি আমাদের জানা আছে না নাই? ইয়েস আছে। কত? 4,70,000। এখান থেকে মাইনাস হবে কি? অলিক সম্পদ। বলো তো এখানে কোনো অলিক সম্পদ আছে? নো। তো চলো আমরা এখন মান বসিয়ে দিই। মালিকানা সত্ত্বের পরিমাণ 3,50,000। ওকে, ডিভাইডেড বাই 4,00,000 কত? 70,000। ওকে, ইকুয়াল আচ্ছা 3,50,000 ভাগ 4,70,000, তাহলে 0.74 0.74:1। আচ্ছা 0.7446 এরকম আছে। ওকে, তো আমরা 0.74ই রাখলাম (1). আচ্ছা আমরা এখানে 0.75ও দিতে পারি, সমস্যা নেই। 0.75:1। ওকে, তাহলে বলো তো আমাদের মালিকানা অনুপাত কত হলো? 0.75:1। আচ্ছা, যদিও আমাদের এখানে মন্তব্য করতে বলে নাই, তারপরেও আমি যদি মন্তব্য করি, আমরা সবাই জানি যে মালিকানা অনুপাতের আদর্শ মান কি। দেখো মালিকানা অনুপাতের আদর্শ মান হলো কি? 0.75:1। এটা না বলো? এটা না? তার মানে কি তোমার যে মোট সম্পদ, এই মোট সম্পদের 4 ভাগের 3 ভাগ কি থাকতে হবে?
মালিকানা সত্ত্ব থাকতে হবে, আর 1 ভাগ দায়। 1 ভাগ দায় থাকা যায়, বাট মাস্ট বি মালিকানা সত্ত্ব থাকতে হবে কয় ভাগ? 3 ভাগ। যদি তোমার মূলধন হয় 4 টাকা, তাহলে এই 4 টাকার 3 টাকা কি হতে হবে? মালিকানা সত্ত্ব, আর 1 টাকা দায়। ওকে, তাহলে আমরা বলতে পারি 0.75, 4 ভাগে 3 ভাগ মানে কি 0.75, আর এটা কি হবে 0.24। তাহলে মালিকানা সত্ত্ব অনুপাতের আদর্শ মান হলো 0.75:1, আর দায় অনুপাতের আদর্শ মান হলো 0.25:1। এটা মনে রাখার কৌশল। তাহলে দেখো তো আমাদের মালিকানা অনুপাত কত? 0.75:1। আদর্শ মান কত? 0.75:1। একদম আদর্শ মান যা, আমাদের মালিকানা অনুপাত কি তাই। তাহলে বলো তো, এই যে মালিকানা অনুপাত দ্বারা আমরা প্রতিষ্ঠানের কি যাচাই করি? সচ্ছলতা। তাহলে বলো তো, এই প্রতিষ্ঠানটা কি সচ্ছল নাকি অসচ্ছল? অবভিয়াসলি সচ্ছল। কেন? কারণ এই মালিকানা অনুপাতটা আদর্শ মানের সমান, তাই না? যদি এখানে ধরো এরকম হতো, সাপোজ 0.60:1, তাহলে আমরা বলতাম কি আদর্শ মানের চেয়ে কম। তার মানে যেরকম সচ্ছলতা থাকা উচিত, প্রতিষ্ঠানটা ততটা সচ্ছল না। আচ্ছা, যদি এরকম হতো 0.80:1, অথবা ধরো 0.90:1, তার মানে এটা কি বলতাম? যে আদর্শ মানের চেয়েও কি মানে মালিকানা সত্ত্বের পরিমাণ কি বেশি, তার মানে এটা পর্যাপ্ত পরিমাণের সচ্ছল। ওকে স্যার? বা কাঙ্ক্ষিত মাত্রার চেয়েও কি অধিক সচ্ছল। ওকে স্যার? ওকে, তো আমরা এবার গড় সেকেন্ড ওয়ান করি। এখানে কি বললো? বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয় করো। আমরা এখন বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয় করব। তাহলে বলো, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, আমরা এই ফর্মুলাটা জানি? ইয়েস, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, মূলধনের আয় অনুপাত ইকুয়াল, উপরে আমরা কি লিখবো বলো? নেট মুনাফা যোগ সুদ, নাকি? আর নিচে কি লিখবো? বিনিয়োজিত মূলধন। নিচে কি লিখবো? আর এই যে আয় অনুপাত বললে ফর্মুলার সাথে কি হয় বলো তো? ইন্টু 100। তাহলে নেট মুনাফা প্লাস সুদ ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন ইন্টু 100। ওকে স্যার? আচ্ছা, তো এখন আসো, আমরা নেট মুনাফা কত জানি নাকি জানি না? জানি, 1 লাখ। সুদ কত জানি? নো, সুদ জানি না। বাট সুদ আছে না নাই বলো তো? আছে। এই যে ঋণপত্র 50,000, এটার উপরে সুদ কত? তাহলে চলো আমরা এখানে সুদের পরিমাণটা নির্ণয় করি। হ্যাঁ, তো এখানে সুদ সমান সমান, বা সুদের পরিমাণ লিখি। হ্যাঁ, এখানে সুদের পরিমাণ ইকুয়াল কত হবে বলো তো? 50,000-এর 10%, রাইট? 50,000 গুণ 10% ইকুয়াল কত? 5,000 টাকা। হলো? আর কি দরকার? আর দরকার কি? বিনিয়োজিত মূলধন, তাই না? তো আমরা কি বিনিয়োজিত মূলধন কত জানি বলো? না। তাহলে বিনিয়োজিত মূলধন সমান সমান, আচ্ছা, বিনিয়োজিত মূলধন পাওয়ার ফর্মুলা অনেকগুলোই আছে, বাট ইজিএস ফর্মুলাটা হলো, আমরা মোট সম্পদ থেকে মাইনাস করব কি? মোট চলতি দায়। কি মাইনাস করব? মোট চলতি দায়। আমি সংক্ষেপে লিখলাম। আর মাইনাস করব কি? মোট অলিক সম্পদ, রাইট? মোট অলিক সম্পদ। তাহলে মোট সম্পদ মাইনাস মোট চলতি দায় মাইনাস মোট অলিক সম্পদ। ওকে, ইকুয়াল, তাহলে এখন বলো আমাদের মোট সম্পদ কয় টাকা? 4,70,000 টাকা। এখান থেকে আমরা মাইনাস করে দেব কি? মোট চলতি দায়, অর্থাৎ এই যে চলতি দায় যে দুইটা আছে, এই দুইটার যোগফল 70,000। মাইনাস করে দেব কি? মোট অলিক সম্পদ। বলো মোট অলিক সম্পদ কি আছে? না।
তাহলে না থাকলে তো এটা মাইনাস হবে না, তাই না? চাইলে তুমি -0 দিতে পারো, আর নাইলে কিছুই দিও না, বাদ দাও। আচ্ছা, আমি এখানে ইকুয়াল দিলাম। তাহলে 4,70,000 থেকে আমরা 70,000 যদি মাইনাস করি তাহলে কয় টাকা হয়? 4 লাখ টাকা। আমরা বিনিয়োজিত মূলধন পেয়ে গেলাম কয় টাকা? 4 লাখ টাকা। তাহলে আসো এখানে নির্ণয় করি। বিনিয়োজিত মূলধন হলো 4 লাখ টাকা। উপরে আমরা নেট মুনাফা বসাচ্ছি কত? 1 লাখ প্লাস সুদ বসাচ্ছি কত? 5,000। ওকে, আচ্ছা, তাহলে উপরে কত হয়? 1,05,000 ডিভাইডেড বাই 4 লাখ। আচ্ছা, আমরা একটা ইন্টু 100 দিয়ে দিব, তাই না? ওকে, ফাইন। 1,05,000 ভাগ 4 লাখ ইকুয়াল 0.2625 ইন্টু 100 ইকুয়াল 26.25% হলো। ওকে, আচ্ছা, তাহলে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত আমরা পেয়ে গেলাম। কত পেয়ে গেলাম স্যার? 26.25% বা 26.25%। ওকে, এখন তোমরা বলো তো, যদিও চাই নাই মন্তব্য, বাট আমরা এমনিতেই আর কি প্র্যাকটিসের জন্য বলতেছি, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতের আদর্শ মানটা কত? দেখো, 10% থেকে 15%-এর মধ্যে থাকতে হবে। 10 অথবা 15 অথবা এর মাঝখানে থাকতে হবে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। তো আমাদের এখানে কত? 26.25, অর্থাৎ আদর্শ মান, অর্থাৎ কাঙ্ক্ষিত মান যা হওয়া উচিত তার চেয়েও কি আমাদের আয়টা বেশি। যদি 10 থেকে 15%-এর মধ্যে থাকতো আমরা এতেই খুশি থাকতাম। আমাদের প্রত্যাশিত বা কাঙ্ক্ষিত মাত্রা হলো 10% থেকে 15%। বাট অ্যাকচুয়ালি আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে দেখলাম আমাদের এই ফার্মের বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতটা কত? 26.25%, অর্থাৎ কাঙ্ক্ষিত মানের চেয়েও কি অনেক বেশি। তার মানে এই প্রতিষ্ঠানটার বিনিয়োজিত মূলধনের উপর অর্জিত আয়ের হারটা কি খুবই আশানুরূপ, খুবই আশানুরূপ। ওকে, আচ্ছা, তাহলে তোমরাই বলো স্যার, এই যে এটা কিন্তু 24 সালের একটা বোর্ড কোয়েশ্চেন, অনেক কঠিন ছিল? খুবই সহজ, তাই না? বলো, তোমাদের বেলা এই টাইপের ম্যাথই কিন্তু আসবে। আচ্ছা, ঠিক আছে। ওকে স্যার, আমরা এই ম্যাথটা একটু দেখি। হ্যাঁ, তো আমরা এট ফার্স্ট কী করবো? ম্যাথটাকে অ্যানালাইসিস করব। চলো অ্যানালাইসিস করি। শেয়ার মূলধন, শেয়ার মূলধন এটা কি স্যার? মালিকানা সত্ত্ব। সাধারণ সঞ্চিতি মালিকানা সত্ত্ব। সংরক্ষিত আয় মালিকানা সত্ত্ব, তাই না? 15% ঋণপত্র দীর্ঘমেয়াদী দায়। প্রদেয় হিসাব চলতি দায়। প্রদেয় বিল চলতি দায়। ওকে, আচ্ছা, আসবাবপত্রটা কি স্যার? স্থায়ী সম্পদ, মেশিন, স্থায়ী সম্পদ, সমাপনী মজুদ, চলতি সম্পদ, প্রাপ্য হিসাব, চলতি সম্পদ, প্রাপ্য বিল, চলতি সম্পদ, নগদ তহবিল, চলতি সম্পদ, শেয়ার অবহার, অলিক সম্পদ, তাই না? শেয়ার অবহার, অবলেখকের কমিশন, বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক ব্যয়, এই 4টা হলো কি অলিক সম্পদ। এই 4টা মুখস্থ করলেই হয়ে গেল, সারা জীবনের জন্য কাজে লাগে। অলিক সম্পদ কোনগুলো? অনেকে অন্ধের মতো খুঁজে। হ্যাঁ, খুদাই, মানে মানুষের কাম কাজ না থাকলে এরকম কনফিউজড হয়। ভাই তুমি 4টা মুখস্থ করে ফেলো, বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক ব্যয় বা প্রাথমিক খরচ, অবহার, অবলেখকের কমিশন। একটু কষ্ট করে 4 মিনিট টাইম নষ্ট করে এই 4টা যে মুখস্থ করবে সারা জীবনের জন্য চিল। কিন্তু বেশিরভাগই মানে ছাগলগুলা সারা জীবন পেরেশানিতে ভুগে, কোনগুলো অলিক সম্পদ, কোনগুলো অলিক সম্পদ, তাই না? বলো। আচ্ছা, ওকে, তো চলো আসো আমরা এবার ক করে ফেলি। চলতি মূলধন অনুপাত নির্ণয় করো। আচ্ছা, চলতি মূলধন অনুপাত একই কথা না? আগেরটার মতোই নাকি? চলতি মূলধন অনুপাত। আচ্ছা, চলতি মূলধন আর কার্যকরী মূলধন কি আলাদা না সেম? সেম জিনিস, একই জিনিসের দুইটা নাম হয় না? কার্যকরী মূলধন আর চলতি মূলধন একই জিনিস। ওকে, ওই লাউ আর কদুর মতো আর কি, জিনিস একটাই, নাম কয়টা হয়ে গেছে? 2টা। তাহলে চলতি মূলধন অনুপাত যা, কার্যকরী মূলধন অনুপাত কি তাই। তাহলে বলো তো, আমরা কি এখন জানি চলতি মূলধন কত? নো, আমরা জানি না। তাহলে আমরা উপরে কি বসাবো বলো? মোট চলতি সম্পদ মাইনাস করব কি? মোট চলতি দায়। নিচে কি লিখবো? মোট চলতি দায়। আচ্ছা, আমি সংক্ষেপে বসালাম। ওকে স্যার?
ওকে ফাইন, এখন আসো আমরা তো জানি না, তো এখানে আমরা নির্ণয় করি। এখানে মোট চলতি সম্পদ ইকুয়াল কত হবে? মোট চলতি সম্পদ দেখো তো, চলতি সম্পদ কয়টা আছে? 1 2 3 4টা। কয়টা? 4টা। তো এই 4টাকে আমরা যোগ করে দিই। স্যার আমি কিন্তু শর্টকাট লিখতেছি, তোমরা আবার এইভাবে লিখো না, হ্যাঁ তোমরা পুরো কথাটাই লিখো। 20,000 প্লাস কত হবে? 8,000 প্লাস কত? 7,000 প্লাস কত? 5,000 প্লাস নাই আর 1 2 3 4 আর নাই। ওকে, এখন আমরা যদি এগুলোকে যোগ করি তাহলে কত হয়? 35 40,000। কত হয় স্যার? 40,000 হয় না? 8 7 কত? 15। 15 আর 5 20 আর 20 40,000 টাকা। ওকে, এবার আসো আমরা মোট চলতি দায়ের পরিমাণটা নির্ণয় করব। মোট চলতি দায়, আচ্ছা মোট চলতি দায় কত হবে? এই যে এখানে চলতি দায়গুলো আমরা যোগ করব। কয়টা আছে? 2টা। 15,000 প্লাস 5,000 ইকুয়াল 20,000 ইকুয়াল 20,000 টাকা হলো। ওকে, তাহলে উপরে আমরা বসাই মোট চলতি সম্পদ কত? 40,000 মাইনাস 20,000 ডিভাইডেড বাই 20,000। তাহলে উপরে কত? 20,000, নিচে কত? 20,000 ইকুয়াল 1:1। ওকে, একদম পারফেক্টলি মিলে গেছে, তাই না? আমরা জানি চলতি মূলধন অনুপাতের আদর্শ মান কত? 1:1। আর এখানে রেজাল্টটাও কত? 1:1। তার মানে যে পরিমাণ তারল্য থাকা উচিত ঠিক সেই পরিমাণ তারল্যই এই প্রতিষ্ঠানটা মেনটেন করতেছে। তাদের তারল্যের সংকটও নেই, তারল্যের আধিক্যতাও নেই। ওকে, আচ্ছা এবার আসলে আমরা খ করে ফেলি। খ বললো চলতি অনুপাত ও তড়িৎ অনুপাত নির্ণয় করো। এটাও কিন্তু একটা বোর্ড কোয়েশ্চেন। হ্যাঁ, তাহলে দেখো তারল্য অনুপাত থেকে ক দিয়ে দিস। আমরা জানি তারল্য অনুপাত কয়টা? দেখো এই যে চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, চলতি মূলধন অনুপাত, কত কমন, তাই না? আচ্ছা তাহলে আসো আমরা এখন এক করব চলতি অনুপাত, রাইট? চলতি অনুপাত ইকুয়াল, চলতি অনুপাতটা কি হবে বলো? মোট চলতি সম্পদ ডিভাইডেড বাই মোট চলতি দায়। ওকে, ইকুয়াল, আচ্ছা মোট চলতি সম্পদ তো আমরা জানি কত? 40,000। আর মোট চলতি দায় কত? 20,000 ইকুয়াল 2। এটা দিয়ে এটা ভাগ করলে কত হয়? 2 হয়। 40,000 ভাগ 20,000 কত? 2:1। এটাও পারফেক্ট না? আমরা জানি চলতি অনুপাতের আদর্শ মান কত? 2:1। তবে প্রতিষ্ঠানটার তারল্যতা ঠিক কাম্য মাত্রায় আছে, তারল্য সংকটও নেই, তারল্যের আধিক্যতাও নেই। আচ্ছা এবার আসো তড়িৎ অনুপাত, রাইট? তড়িৎ অনুপাত, তড়িৎ অনুপাত ইকুয়াল মোট চলতি সম্পদ। এখান থেকে আমরা মাইনাস করব কি বলতো? অগ্রিম। আচ্ছা আমরা মাইনাস করব অগ্রিম ব্যয়। আর কি মাইনাস করবো বলো তো? সমাপনী, সমাপনী মজুদ পণ্য, রাইট? সমাপনী মজুদ পণ্য মাইনাস করব। আর নিচে কি লিখবো বলো তো? মোট চলতি দায়। ওকে, তো মোট চলতি সম্পদ আমরা জানি কত? 40,000 টাকা। 40,000 মাইনাস অগ্রিম ব্যয়। আচ্ছা একটু সম্পদের দিকে তাকাও, অগ্রিম ব্যয় আছে কি না? না, কোনো অগ্রিম ব্যয় নাই। ওটা 0 দিতে পারো অথবা নাও দিতে পারো। মাইনাস হবে কি? সমাপনী মজুদ আছে না নাই? আছে। কত? 20,000। দেখো ওরা কত ভালো, এখানে বলেই দিছে সমাপনী মজুদ, তাই না? যদি জাস্ট মজুদ বলতো তাহলেও আমরা বুঝতাম এটা কি সমাপনী মজুদ। কেন বলো তো? কারণ এই তথ্যগুলো হলো 2023 সালের 31 ডিসেম্বর। ওকে স্যার? আচ্ছা এরপরে ডিভাইডেড বাই কি হবে? মোট চলতি দায়। তাহলে উপরে হলো 20,000, নিচে কত? 20,000 ইকুয়াল 1:1। তো আমরা জানি তড়িৎ অনুপাত এটার আদর্শ মান কত? 1:1। এখানেও কত? 1:1। তার মানে আদর্শ অনুপাত যা, তড়িৎ অনুপাত তাই। তার মানে প্রতিষ্ঠানের তারল্যতা হলো একদম কাঙ্ক্ষিত মাত্রায়, তাই না? সংকটও নাই তারল্যের, আবার তারল্যের আধিক্যও নেই। দেখো ফর্মুলা যদি তুমি মুখস্থ করো, ম্যাথ করা কত ইজি।
তাই না? তোমাদের অনেকের হয়তো কমপ্লেইন থাকে, স্যার আপনি এত এত বুঝান কেন, এত ইনফরমেশন কেন দেন, বেসিকের উপরে এত কেন জোর দেন। আরে ভাই তুমি কি 100টা ম্যাথ করবা নাকি? জীবনে আর কাম কাজ আছে না? খালি আকামই করবা? পড়াশোনার চেয়ে আকাম দুনিয়া আর কিছু আছে? তুমি বেসিক এটাকে খুব সুন্দর করে শিখে নিবা, সেম বা বেসিককে কাভার করে এরকম কনসেপচুয়াল 4-5টা ম্যাথ করবা, দুনিয়ার 4-500 ম্যাথ তুমি সলভ করতে পারবে, যে যা আনবে তাই তুমি সলভ করে দিতে পারবে। আর তোমার বেসিক যদি ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে তুমি 4-500 ম্যাথ করেও দেখবে পরীক্ষার হলে গিয়ে পারতেছো, ফর্মুলা ভুলে গেছো, এটা আসবে কি আসবে না, মানে কত রকমের কনফিউশন, মনে হয় যে তুমি পরীক্ষার হলে না আপনার পাগলা গারদে বসে রয়েছে, সিরিয়াসলি এমন পাগল পাগল চেহারা। হ্যাঁ, তো আমি যখন কলেজে পরীক্ষার গার্ড দিই তখন এরকমই হয়, মানে এক একটার চেহারা দেখে ঘুলামুলা হয়ে মনে হইতেছে যে পাগলা গারদ থেকে মুক্তি পেয়ে আসছে মাত্র। তো পড়াশোনাটাকে এনজয় করতে হবে, আর পড়াশোনা তুমি তখন এনজয় করতে পারবা যখন তোমার বেসিকটা স্ট্রং থাকবে। ওকে, অল্প সময় দিয়েও তুমি কি করতে পারবা, সর্বোচ্চ আউটপুটটা পেতে পারবা। আর যদি বেসিক ঠিক না করে, যেমন ধরো তুমি বীজগণিতের ফর্মুলাগুলো শিখো না, ফর্মুলার বিশ্লেষণটা তুমি জানো না, তুমি জীবনেও কখনো যতই ম্যাথ করো, দিন 10 ঘন্টা করে ম্যাথ করলেও তুমি কি ম্যাথে ভালো করবা? বাট তুমি যদি ফর্মুলাগুলো জানো, কখন কোথায় কিভাবে কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়, ফর্মুলার ইমপ্লিমেন্টেশনগুলো অ্যানালাইসিসগুলো জানো, তুমি অনেক কম ম্যাথ প্র্যাকটিস করেও কিন্তু অনেক ভালো করতে পারো। মানে আমি তো আমার সার্টিফিকেটটা মানে মার্কশিটটা একদিন তোমাদেরকে দেখাবো না। হ্যাঁ, জানো আমি তো বিউপি থেকে পড়াশোনা করছি, আমার প্রত্যেকটা ম্যাথে প্লাস। হ্যাঁ, আমাদের যে বিজনেস ম্যাথমেটিক্স আছে, ম্যাথমেটিক্স ফর ডিসিশন, তো এই বিজনেস ম্যাথমেটিক্সে আমার A+, 90 মার্কস, অ্যাকাউন্টিংয়ে 90, ফাইন্যান্স, হ্যাঁ, তারপরে ইনভেস্টমেন্ট, হ্যাঁ, তারপরে হলো SCM, তা ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, সবগুলোতে আমার A+। ইউটিউবে আমার কমেন্টগুলো দেখাবো না। এক স্টুডেন্ট আমাকে টেক্সট করছে যে স্যার আল্লাহ আপনার অনেক ভালো করবে, আমি প্রায় সব চ্যানেলগুলো ঘুরে দেখছি কিন্তু আপনার মতো এইভাবে গুছায় এত ডিটেলস এত ইফোর্ট দিয়ে এরকম কোনো ভিডিও আমি পাইনি। কমেন্টটা দেখছিল না? তো ওদের জন্য আমি এই ভিডিওগুলো শ্যুট করি, কারণ বাংলাদেশে এমন অসংখ্য পোলাপাইন আছে যাদের বাপদাদার জমিদারি নাই, ইভেন এমনও আছে যে বাপদাদা পড়াইতেই চায় না, তাও নিজের ইচ্ছাতে পড়ে, কিন্তু এই ভালো টিচার, এরকম এসি রুম, ডিজিটাল বোর্ডের রুমে যে ক্লাস করার মতো সামর্থ্য নাই। প্রত্যয় পড়তে গেলেই তো মাসে তোমার কতগুলো করে টাকা দিতে হয়, সবার কি আসেনি সামর্থ্য? নাই, তাহলে তারাও আমার এই ক্লাসটাই পাচ্ছে একদম ফ্রিতে, ওই তাদের জন্য আমি এগুলো দিচ্ছি, রিচ কিডদের জন্য না। ওকে, তো আবার রিচ কিড হলেও লাভ নেই, তুমি যাও বিভিন্ন ধরো খাগড়াছড়িতে যে বেটায় পড়াশোনা করে, ও হইতে পারে ও ধনী, কিন্তু ওইখানে কি সব টিচার ভালো পাওয়া যায়? তাহলে ওকে স্যার, চলো আমরা এখন গ করব। হ্যাঁ, আচ্ছা, গ কি বললো? বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করো। কি নির্ণয় করো? বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করো ও দায় মালিকানা অনুপাত নির্ণয় করো। আচ্ছা, তার মানে আমরা এর আগের যে ম্যাথটা করেছি ওই ম্যাথ আর এই ম্যাথটা একদমই কি সিমিলার টাইপের, হুবহু একই জিনিসগুলো চাইছে, তাই না বলো? অথচ দুইটা কিন্তু একই সালের, বাট দুইটা বোর্ডের ম্যাথ, বোর্ড কিন্তু আলাদা। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এই সিমিলার টাইপের মানে কোয়েশ্চেনগুলোই তোমার কি করবে, রিপিট করবে বারবার, তাই না বলো? ওকে, তাহলে আমরা বিনিয়োজিত মূলধনের অনুপাত নির্ণয় করব না পরিমাণ নির্ণয় করব? এটা কিন্তু মাথায় রেখো, তোমাদের মাথায় অনেকের আছে শুধু অনুপাত ঘুরে, তো একটু সচেতনভাবে প্রশ্নটা পড়া দেখো। এখানে বিনিয়োজিত মূলধনের পরিমাণ বলছে, অনুপাত বলে নাই। আবার বলছে তোমার নাম কি, তুমি বললে আমার বাপের নাম এটা, দাদার নাম ওটা, পরদাদার নাম এটা, সদ্য গোষ্ঠীর নাম এটা, বললে তো এখন দেখলে কি জিরো। কিরে ভাই জিরো দিল কেন? আমি এতগুলো নাম বললাম, আসলে তুমি বলছো অনেকগুলো নাম্বার, যেটা চাইছে ওইটা বলো নাই। তো এরকমটা যেন আবার আমাদের না হয়, এটা খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আসো বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করবো আমরা। এক, বিনিয়োজিত মূলধনের পরিমাণ। ওকে, বিনিয়োজিত মূলধনের পরিমাণ ইকুয়াল, আমরা সবাই জানি বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয়ের সূত্র হলো মোট সম্পদ মাইনাস অলিক সম্পদ মাইনাস
মোট চলতি দায়, এটা না? ওকে ফাইন। তাহলে বলো মোট সম্পদ আমাদের জানা আছে, এই যে সম্পদ সমূহ কত স্যার? আল্লাহ জানা নাই? আরে বেটারা দুষ্টামি করছে। আচ্ছা এগুলো যোগ করো, যোগ করো। ওকে, তো 25,000 প্লাস 15,000 প্লাস 20,000 প্লাস 8,000 প্লাস 7,000 প্লাস 5,000 প্লাস 10,000, ওকে, ইকুয়াল 90,000। কত হয় স্যার? 90,000। তাহলে আমরা মোট সম্পদ পেয়ে গেলাম 90,000। আচ্ছা মোট সম্পদ 90,000, ওকে। এখান থেকে আমরা মাইনাস করব কি? অলিক সম্পদ। আচ্ছা অলিক সম্পদ আছে না নাই? এই যে একটা আছে, শেয়ার অবহার কত? 10,000। তাহলে আমরা এখানে 10,000 মাইনাস করে দেব, মাইনাস মোট চলতি দায়। চলতি দায় কয়টা? 2টা। 15 আর 5 কত হয়? 20,000, ওকে। তার মানে 90,000 থেকে 30,000 মাইনাস হবে, তাহলে হয় কত? 60,000 টাকা। এটাই আনসার, বিরঞ্জিত মূলধনের পরিমাণ 60,000 টাকা, ওকে। হ্যাঁ 2 মার্কস পেয়ে গেছো। এবার আমরা কি করব? দায় মালিকানা অনুপাত নির্ণয় করব, ওকে। দায় মালিকানা অনুপাত। আচ্ছা দায় মালিকানা অনুপাত, তার মানে আগে কে আছে? দায়, সে উপরে চলে যাবে। পরে কে? মালিকানা, সে কোথায় যাবে? নিচে। তাহলে আমরা লিখব মোট দায়। আবার অনেকে স্টাইল করে এটারে কি লিখতে পারে? মোট বহির্দায়। ওই একই কথা, মোট দায় আর মোট বহির্দায়। দায় মানেই বহির্দায়, আর অন্তর্দায় যেটা, হ্যাঁ এটার আবার অন্তর্জালা বইল না, এই অন্তর্দায়কে আমরা কি বলি? মালিকানা সত্ত্ব। কি বলি? মালিকানা সত্ত্ব, অন্তর্দায়। আর বহির্দায় মানে দায়, অন্তর্দায় মানে কি? মালিকানা সত্ত্ব। অর্থাৎ কোম্পানির যে দায়টা মালিকদের নিকট, এটা হলো অন্তর্দায় বা মালিকানা সত্ত্ব। আর কোম্পানির যে দায়টা মালিক ব্যতীত অন্য কারো নিকট, ওইটা হলো বহির্দায় বা মোট দায়, ওকে। তাহলে দায় মানে মোট দায়, আর নিচে হবে কি? মালিকানা সত্ত্ব, ওকে। আচ্ছা এখন বলো আমরা কি জানি এখানে? এখানে মোট দায় কত জানি? নো, মোট দায় ইকুয়াল, তাহলে মোট দায় হলো মোট চলতি দায় যোগ মোট দীর্ঘমেয়াদী দায়। চলতি দায় দীর্ঘমেয়াদী দায়ের সমষ্টি, রাইট? আচ্ছা তাহলে এখানে আমরা দেখি দায় কয়টা আছে। আচ্ছা 20,000 প্লাস 15,000 প্লাস 5,000 ইকুয়াল কত স্যার? 40,000 টাকা হলো। আর কি দরকার? মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বের পরিমাণ। আচ্ছা মালিকানা সত্ত্বের পরিমাণ ইকুয়াল, আমরা মালিকানা সত্ত্ব কিভাবে নির্ণয় করবো বলো? এখানে মালিকানা সত্ত্ব জানা আছে না? আচ্ছা আমরা মালিকানা সত্ত্বগুলোকে যোগ করব আর মাইনাস করব কাকে? অলিক সম্পদকে। তাহলে শেয়ার মূলধন 30,000 প্লাস সাধারণ সঞ্চিতি কত? 19,000 প্লাস সংরক্ষিত আয় কত? 1,000 মাইনাস অলিক সম্পদ কয়টা আছে? একটা, অবহার নাকি? কত স্যার? স্যার শেয়ার অবহার বলুক, বন্ডের অবহার বলুক, ডিবেঞ্চারের অবহার বলুক, সব অবহারই কি? অলিক সম্পদ। অবহার হইলেই অলিক সম্পদ। আচ্ছা তাহলে 30,000 প্লাস 19,000 মাইনাস 1,000 মাইনাস 10,000। ও আচ্ছা তাহলে কত হয় স্যার? 40,000। এটা প্লাস 1,000, আমি এটা ভুলে মাইনাস বলছিলাম। কত স্যার? 40,000 টাকা, ওকে। তাহলে ইকুয়াল মোট দায় আমরা পেলাম কত? 40,000। আর মালিকানা সত্ত্বের পরিমাণ পেলাম কত? 40,000 ইকুয়াল 1। এই যে রেজাল্ট যেটা, এটার সাথে আবার কি দিতে হবে? 1। তাহলে 1:1। আচ্ছা এখন বলো তো কাহিনী কি? আচ্ছা দায় মালিকানা অনুপাত দিয়ে কি যাচাই করা হয় বলো? দায় মালিকানা অনুপাতের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের কি যাচাই করি? সচ্ছলতা যাচাই করি, তাই না বলো? প্রতিষ্ঠানের সচ্ছলতা যাচাই করি না? আচ্ছা আমরা জানি দায় মালিকানা অনুপাতটা কি হবে? হ্যাঁ দায় মালিকানা অনুপাতের আদর্শ মান, যদিও চাই নাই এখানেই শেষ, বাট আমি বুঝাচ্ছি 0.333 বা 0.33:1 এইটা আদর্শ মান। তার মানে 3 ভাগের 1 ভাগ কি হবে? দায়,
আর 2 ভাগ হবে কি মালিকানা সত্ত্ব। বিষয়টা এরকম, ওকে? তোমার মূলধনটাকে তুমি যদি 3 ভাগ করো, এই 3 ভাগের 1 ভাগ দায় আর 2 ভাগ মালিকানা সত্ত্ব থাকতে হবে, ওকে? তো এখানে কি সেটা হয়েছে নাকি 50-50 হয়ে গেছে? তার মানে তোমার যা মূলধন তার অর্ধেকটা হলো দায় আর অর্ধেকটা কি মালিকানা সত্ত্ব। 50-50 হয়ে গেছে। তার মানে এটার আর্থিক সচ্ছলতা কি ভালো না। আমরা বলতে পারি আর্থিক সচ্ছলতা ভালো না, কারণ যে পরিমাণ মূলধন থাকা উচিত বা মালিকদের বা কোম্পানির নিজস্ব মূলধন যে পরিমাণ থাকা উচিত তার চেয়ে কি আছে, কম আছে, ওকে? সো প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা কি না কাম্য মাত্রায় নেই, কাম্য মাত্রার চেয়ে কম আছে, ওকে স্যার? আচ্ছা, এটা চায় নাই, আমরা এমনি বললাম আর কি, কিন্তু তোমাদের ভাগ্য এত ভালো নাও হইতে পারে, কারণ কিছু কিছু বোর্ডে এই কোয়েশ্চেনের ম্যাথের মধ্যে বিশেষ করে ঘতে বলে দেয় যে নির্ণয় করো এবং অনুপাতগুলোর উপর মন্তব্য করো, ওকে স্যার? আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। তো তোমরা বাসায় এগুলো আবার একটু দেখে নিও, ওকে?